প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা একটা কবিতা পড়েছিলাম, আর আজ ক্লাসে আমরা একটা গল্প পড়ব। খুব মজার একটা গল্প আজকে আমরা পড়ব। আর গল্পটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কি ব্যাপার। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো গল্পের শুরুতেই আমরা মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে জেনে নিব। কেননা প্রত্যেকটা গল্প বা প্রবন্ধ বা কবিতা পড়ার সময় আমাদের সবচেয়ে প্রথমে যেটা জেনে নিতে হয় সেটা হচ্ছে লেখক পরিচিতি। এবং লেখক পরিচিতি সম্পর্কে চারটা জিনিস আমাদের খুব ভালোভাবে জানতে হয়। এক, লেখকের জন্ম, লেখকের কর্মজীবন এবং লেখকের যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো এবং তার মৃত্যু সম্পর্কে। তো আমরা এখন মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে জেনে নিব। মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। আবারও খেয়াল করো যে মোহাম্মদ জাফর ইকবাল 23শে ডিসেম্বর 1952 খ্রিস্টাব্দে সিলেটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার পিতা ফয়জুর রহমান আহমদ একজন পুলিশ ছিলেন। তো এই কারণে তাকে মোহাম্মদ জাফর ইকবালকে একটা জেলা থেকে আরেকটা জেলায়, অর্থাৎ তার বাবার সাথে কিন্তু ঘুরতে হয়েছে, বা একটা জেলা থেকে আরেকটা জেলায় তাকে বিভিন্ন সময় যেতে হয়েছে তার বাবার বদলির কারণে। তো যা হোক, এরপরে মোহাম্মদ জাফর ইকবাল বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে তিনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষ করে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং এখনো পর্যন্ত তিনি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে অধ্যাপনা করছেন। তিনি বাংলা সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থের ভিতরে আছে উপন্যাস, কিশোর উপন্যাস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী সহ যে বৈজ্ঞানিক বিভিন্ন গ্রন্থ। তো তার যে গ্রন্থ, উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থের ভিতরে আছে, উপন্যাসের ভিতরে আছে আমি তপু, আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার 2 প্রভৃতি। আর তার যে সায়েন্স ফিকশন গল্প বা বৈজ্ঞানিক কল্পকাহিনী যে গল্প গ্রন্থগুলো আছে তার ভিতরে আছে জলজ, তারপর একজন অতি মানবী, টুকুরজিল, মহাকাশের মহাত্রাস প্রভৃতি। তো খেয়াল করো, আমরা জীবনী সম্পর্কে জানলাম লেখকের। এরপরে এই গল্পটা সম্পর্কে আমি একটু জেনে নিব। মহাজাগতিক কিউরেটর গল্পটা একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী। তো বৈজ্ঞানিক কল্পকাহিনী কি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যতের বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার এবং উদ্ভাবন এবং মানব সভ্যতাকে নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয় বা যে গল্পগুলো রচিত হয় সেই গল্পগুলোই বৈজ্ঞানিক কল্পকাহিনী। বাংলা সাহিত্যে ঊনবিংশ শতাব্দীর শুরুতে এই বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো রচিত হওয়া শুরু করে বা রচিত হয় প্রথম। তো জগদানন্দ রায় প্রথম বাংলা সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করেন। পরবর্তীতে লীলা মজুমদার, তারপর সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ এরা বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করেন। এমনকি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বৈজ্ঞানিক কল্পকাহিনী, জগদীশ চন্দ্র বসুও কিন্তু কি করেন, যে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করেন। তো বাংলা সাহিত্যে মোহাম্মদ জাফর ইকবাল বৈজ্ঞানিক কল্পকাহিনী একচ্ছত্র সম্রাট, অর্থাৎ তিনি অসংখ্য বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছেন। অর্থাৎ যে বিজ্ঞানের বস্তুনিষ্ঠা এবং মানবীয় কল্পনা যে গল্পে ফুটে ওঠে তাই বৈজ্ঞানিক
কল্পকাহিনী, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় সায়েন্স ফিকশন। তো মোহাম্মদ জাফর ইকবালের যে রচনাতে সেখানে যে বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠায় এবং মানবীয় কল্পনার সংমিশ্রণ ঘটেছে। তো আমরা এতক্ষণ জানলাম যে বৈজ্ঞানিক কল্পকাহিনী কাকে বলে। তো এই যে মহাজাগতিক কিউরেটর গল্পটার উৎস সম্পর্কে আমরা একটু জেনে নেব। মহাজাগতিক কিউরেটর গল্পটা লেখকের জলজ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটা মোহাম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা সমগ্র, ভালোভাবে খেয়াল করো, রচনা সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সায়েন্স ফিকশন রচনা সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এবং এই গল্পটার বিষয়বস্তুটা কি আমরা এখন একটু সেটা জেনে নিব। দেখো, গল্পটার নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক সে কি? মহাজাগতিক মানে কি? মহাজগৎ সম্বন্ধীয়। তো মহাজগৎ কি? এই যে পৃথিবী এবং অন্যান্য গ্রহ, সূর্য, তারা, নক্ষত্র, গ্যালাক্সি প্রভৃতি নিয়েই যে জগৎ, সে জগৎকে কি বলে? মহাজগৎ বা মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? তো এইখানে সেই মহাজগৎ সম্বন্ধীয় সেটা হচ্ছে কি? মহাজাগতিক। আর কিউরেটর মানে কি? জাদুঘরের সংরক্ষক। তো এই গল্পে আমরা দেখতে পাই যে মহাজগৎ থেকে দুজন কিউরেটর, তো জাদুঘরের সংরক্ষক পৃথিবীতে এসেছেন। তাদের উদ্দেশ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে নিয়ে যাওয়া এবং সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী তারা নিয়ে গিয়ে তাদের গ্রহের জাদুঘরে তারা সংরক্ষণ করবে, যাতে করে তাদের গ্রহের মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী সম্পর্কে জানতে পারে বা দেখতে পারে। তো জাদুঘর সে কি? জাদুঘর হচ্ছে একটা সংগ্রহশালা বা একটা স্থান বা সংগ্রহশালা, যেখানে গেলে আমরা যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু সেখানে সংরক্ষিত থাকে। তো জাদুঘরের মাধ্যমে আমরা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে জানতে পারি, তাই না? তো এখানে মহাজগৎ থেকে দুজন কিউরেটর বা দুজন প্রাণী পৃথিবীতে এসেছে এই গল্পে। তাদের উদ্দেশ্য সর্বশ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে নিয়ে যাবে পৃথিবী থেকে এবং সেটা তাদের গ্রহে তারা রেখে দিবে। তো এই যে দুটো প্রাণীর কথোপকথনের মাধ্যমে গল্পটা নাট্যমূলধর্মী হয়েছে, অর্থাৎ নাটকীয়তা লাভ করেছে। এই যে গল্পটা একটা সায়েন্স ফিকশন গল্প হলেও এই গল্পটিতে দেশ কালপুষ্ট মানব কল্যাণধর্মী লেখকের যে ব্যক্তি যে দৃষ্টিভঙ্গি বা ব্যক্তি জীবন দর্শনও কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ আর এখানে মানুষকে একটু কটাক্ষ বা তীব্র শ্লেষাত্মক বাক্য কিন্তু করা হয়েছে, অর্থাৎ মানুষের প্রতি একটু ব্যঙ্গ এবং পরিহাসের সংমিশ্রণও কিন্তু এখানে ফুটে উঠেছে। এই গল্পে মানুষকে অবিবেচক এবং স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী বলে বিবেচনা করা হয়েছে। তাহলে চলো আমরা গল্পটা সম্পর্কে জানলে মানুষকে কেন স্বেচ্ছা ধ্বংসকারী এবং অবিবেচক প্রাণী হিসেবে কল্পনা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে মহাজগতের থেকে, অর্থাৎ অন্য গ্রহ থেকে দুটো প্রাণী পৃথিবীতে এসেছে। তাদের উদ্দেশ্য পৃথিবী থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে তাদের গ্রহে নিয়ে যাবে। তো পৃথিবীতে আসার পর তারা খুব বিপদে পড়ে গেল। কেন? এই শ্রেষ্ঠ প্রাণী নির্বাচন করতে গিয়ে তারা দেখলো যে পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে এবং কত বিচিত্র প্রাণী, এক একটা এক এক রকম। কোনোটা খুব ছোট, কোনোটা বড়, কোনোটা সরীসৃপ, আবার কোনোটা স্তন্যপায়ী, কোনোটা উভচর, তাই না? এত বিচিত্র প্রাণী থেকে আমরা কিভাবে প্রাণী সংগ্রহ করে নিয়ে যাব? তো খুব সূক্ষ্মভাবে তারা নজর দিল বা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে পারলো যে প্রত্যেকটা প্রাণীর গঠন ডিএনএ দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর গঠনের যে মূল উপাদান সেটা হচ্ছে ডিএনএ। তাদের আরো বেশি তাদেরকে কষ্ট হয়ে গেল যে প্রত্যেকটা প্রাণীর গঠন বা বেস পেয়ার হচ্ছে কি ডিএনএ। তাহলে এর ভিতর থেকে কোনটা যে সবচাইতে শ্রেষ্ঠ সেটা আমরা কিভাবে খুঁজে পাবো? তো একে একে তারা এক একটা হচ্ছে কি করলো, প্রাণীর নির্বাচন করতে থাকলো এবং তারা সেটা শ্রেষ্ঠত্ব বিচার করতে ব্যর্থ হলো এবং প্রত্যেকটার কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি তারা খুঁজে পেল। তো প্রথমে তারা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে শুরু করলো। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে করে নিয়ে যেতে চাইলো। একটা প্রাণী বললো যে আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে করে নিয়ে যাই। তো আরেকটা প্রাণী কি বললো যে না, আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে নিব না। ভাইরাসের যে অন্য প্রাণীর সংস্পর্শে যখন যায় তখন সেটা সজীব হয়ে ওঠে, তো এছাড়া ভাইরাস নিষ্প্রাণী থাকে। আবার ব্যাকটেরিয়াটা হচ্ছে কি পরজীবী এবং এরা অত্যন্ত ক্ষুদ্র। সুতরাং ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে তো আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। সুতরাং আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আমরা আমাদের গ্রহে নিয়ে যাব না। তো বললো যে তাহলে চলো, অন্য একটা প্রাণী বললো যে তাহলে আমরা সাথে করে বড় কোনো প্রাণী নিয়ে যাই, আমরা হাতি বা নীল তিমি সাথে করে নিয়ে যাই।
তখন আরেকটা প্রাণী বলল যে না, আমরা হাতি বা নীলতিমি সাথে করে নিব না। কেন হাতি বা নীলতিমি আমরা সাথে করে নিব না? এটা তো প্রকাণ্ড, অনেকটা জায়গা জুড়ে থাকে এবং এটা নিতেও অসুবিধা, আমরা এই হাতি বা নীলতিমিকেও সাথে করে নিব না। তখন আরেকটা প্রাণী বলল তাহলে আমরা গাছপালার সাথে করে নিয়ে যেতে পারি। তো বলল যে না, গাছপালা আমরা সাথে করে নিব না, কারণ গাছপালা স্থির, এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নড়তে চড়তে পারে না, আমরা গাছপালাও সাথে করে নিব না। দেখো তাহলে কতটা বিপদে পড়ছে নির্বাচন করতে গিয়ে। তো দেখো পরবর্তীতে তারা বললো কি যে আমরা সাথে করে তাহলে একটা সাপ নিয়ে যেতে পারি। তখন অপর আরেকটা প্রাণী বললো, অন্য একটা প্রাণী, সেটা বললো কি যে না, আমরা সাপকে সাথে করে নিব না। সাপটা হচ্ছে সরীসৃপ এবং এরা এদের রক্ত শীতল এবং এরা শীতকালে স্থবির হয়ে পড়ে, এরা প্রাণী জগতে পিছিয়ে পড়া প্রাণী, আমরা এই সাপটার সাথে করে নিব না। তো আরেকটা প্রাণী বললো যে তাহলে চলো আমরা পাখি নিয়ে যাই সাথে করে। তখন আরেকটা প্রাণী বললো যে না, আমরা পাখিটাও নিব না, কেননা পাখির বুদ্ধিমত্তা নেই, আমরা এমন একটা প্রাণী নিতে পারি যেটা বুদ্ধিমান, যার বুদ্ধি আছে। তো আরেকটা প্রাণী বললো চল তাহলে হচ্ছে আমরা স্তন্যপায়ী প্রাণীর দিকে যাই, কতগুলো স্তন্যপায়ী প্রাণী থেকে আমরা নির্বাচন করি। তো আমরা বাঘ নিতে পারি সাথে করে। তো আরেকটা প্রাণী বললো যে না, আমরা বাঘ নিব না, কারণ বাঘটা অসামাজিক প্রাণী, এরা একা থাকতে পছন্দ করে এবং তারা হচ্ছে জঙ্গলে থাকে, এটা আমরা নিব না। তো সাথে আরেকটা প্রাণী বলছে তাহলে আমরা হরিণ নিতে পারি। তখন বলছে যে না, হরিণও আমরা সাথে করে নিব না, কারণ হরিণটাও জঙ্গলে থাকে এবং সবসময় তৃণ ঘাস লতা পাতা খেয়ে তারা হচ্ছে সময়টা কাটায়, সারাদিন তাদের সময় কাটে হচ্ছে ঘাস লতা পাতা খেয়ে, সুতরাং আমরা সাথে করে এই হরিণটাকে নিব না। তখন বললো যে তাহলে চলো আমরা যেটা গৃহপালিত কোনো একটা প্রাণী নেই যেটার বুদ্ধিমত্তা আছে, চলো আমরা সাথে করে একটা কুকুর নিয়ে যাই। তো তখন আরেকটা প্রাণী বললো যে না, আমরা সাথে করে কুকুরটাও নিব না। কেন সাথে করে কুকুর নিব না? বললো যে কুকুরকে তাদের প্রভু পোষ মানিয়ে ফেলেছে, অর্থাৎ প্রভুভক্ত কুকুর তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে, সুতরাং আমরা এরকম প্রাণী আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না। তো একটা একটা প্রাণী নির্বাচন করে, আবার একটা না একটা সমস্যার কারণে সেই প্রাণীটা আবার কিন্তু তারা কি করে, সেটা বাদ দিয়ে দেয়। তো অপর একটা প্রাণী খুব পর্যবেক্ষণ করে, খুব বিশ্লেষণ করে একটা প্রাণী খুঁজে বার করলো এবং বললো যে হ্যাঁ, আমি একটা প্রাণী পেয়েছি, যে প্রাণীটা সামাজিক, যে প্রাণীটার বুদ্ধিমত্তা আছে, যে মানুষটা দলবদ্ধভাবে বসবাস করে এবং এই যে চেয়ে দেখো এই যে নগর সভ্যতা গড়ে তুলেছে যে প্রাণীটা, অর্থাৎ পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী যে প্রাণী, আমরা সেই আলোড়ন সৃষ্টিকারী প্রাণীটাকে সাথে করে নিয়ে যেতে পারি। তো তোমাদের বুঝতে আর অপেক্ষা নাই, মানে বুঝতে আর বাকি নাই যে আসলে সে আলোড়ন সৃষ্টিকারী প্রাণী কোনটা। পৃথিবীর এই যে আলোড়ন সৃষ্টিকারী প্রাণী হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা আছে, এরা সামাজিক জীব, দলবদ্ধভাবে বসবাস করে, তাই না, এরা একে অপরের সাহায্যে এগিয়ে আসে, তাই না, এরাই নগর সভ্যতা গড়ে তুলেছে, এরাই উত্তর উত্তর এই যে পৃথিবীর সভ্যতার উন্নয়ন করে যাচ্ছে। তাহলে আমরা সাথে করে একটা মানুষ নিয়ে যেতে পারি। তখন অপর আরেকটা প্রাণী তার যে আগ্রহ বা তার যে নিয়ে যাওয়ার যে ইচ্ছা, সেটা প্রতি সে কি করলো, অনীহা প্রকাশ করলো এবং বললো যে আচ্ছা দেখো, একটু চারিদিকে তাকিয়ে দেখো, এই যে মানুষ কি করছে, মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করছে, তাতে পরিবেশের বিপর্যয় হচ্ছে, মানুষ পরিবেশ দূষণ করছে, তাই না, তাতে কি হচ্ছে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষ এই যে বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট হচ্ছে, এই ওজোন স্তর নষ্ট করছে কারা, এই মানুষেরা। মানুষ হিংসা করে, হিংসা বিদ্বেষ হানাহানি করে, যুদ্ধ করে, একে অপরের উপর নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করে, অর্থাৎ এই যে সভ্যতা তারা গড়ে তুলেছে তিলে তিলে, তো অবিবেচনা প্রসূত কাজকর্ম করে বা অবিবেচনার মতো কাজ করে মানুষ এই সভ্যতাকে নিজেরাই ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে। অর্থাৎ মানুষ সভ্যতা যেমন গড়ে তুলেছে, অবিবেচকতার মতো কাজ করে মানুষ আবার নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ মানুষ একটা স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী, মানুষ একটা অবিবেচক প্রাণী। আমরা এই স্বেচ্ছা ধ্বংসকারী এবং অবিবেচক প্রাণীকে কখনোই আমাদের গ্রহে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিয়ে যাব না, এরা কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে খেয়াল করো, এখানে মানুষ কিন্তু তাদের চোখে শ্রেষ্ঠ হতে পারলো না। কেন মানুষ শ্রেষ্ঠ হতে পারলো না? কারণ মানুষ অবিবেচক, মানুষের বুদ্ধিমত্তা থাকলেও তারা অবিবেচকের মতো কাজ করে। অবিবেচকের মতো কাজ করে তারা কি
নির্বিচারে বৃক্ষনিধন করে, তারা পরিবেশ দূষণ করে, তাই না? ফলশ্রুতিতে কি হচ্ছে? পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ওজোন স্তর নষ্ট হচ্ছে, তাই না? তারা হিংসা বিদ্বেষ হানাহানি করে, একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করে, যে বাতাসে তেজস্ক্রিয় পদার্থের ছড়াছড়ি, সমস্ত কিছুর মূলেই হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ নগর সভ্যতা গড়ে তুললেও তারা কিন্তু আস্তে আস্তে সেই সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণে মানুষকে তারা শ্রেষ্ঠ বললো না। এটা কিন্তু মানুষের জন্য দেখো খুব লজ্জার একটা ব্যাপার, তাই না? যে মানুষকে তারা শ্রেষ্ঠত্ব দাবিদার মনে করে না বা মানুষকে শ্রেষ্ঠ মনে করে না। তো তারপর তারা কি বললো? অপর একটা প্রাণী বলছে, আচ্ছা তাহলে আরেকটা প্রাণী আমরা খুঁজে পেয়েছি যেটা দলবদ্ধভাবে বাস করে, যেটা পরিশ্রমী, যারা একের বিপদে অন্য এগিয়ে আসে, যারা বিবেচক, সুনিয়ন্ত্রিত জীবনযাপন করে, এমন একটা প্রাণী আমরা পেয়েছি। তারপর একটা প্রাণী বললো যে আসলে সেটা কি? তখন আরেকটা প্রাণী বললো যে সেটা পিঁপড়া। তো দেখো এই যে পিঁপড়ারা কি করে? পিঁপড়ারা বুদ্ধিমান এবং বিবেচক, অর্থাৎ এরা ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করে রাখে। এরা কখনো নিজেদের ভিতরে মারামারি হানাহানি করে না, এরা দলবদ্ধভাবে বাস করে এবং এরা সুশৃঙ্খলভাবে বাস করে, এদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই। এবং সেই সৃষ্টির আদিলগ্ন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ সেই এখন পর্যন্ত তারা টিকে আছে। সেই ডাইনোসরের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত অন্যান্য প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও, ধ্বংস হয়ে গেলেও, এই পিঁপড়াগুলো কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে এবং তারা পরিবেশের কোনো ক্ষতি করে না এবং ভবিষ্যতেও করবে না। এবং এই যে মানুষ, পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী প্রাণী মানুষ, এরা অবিবেচকের মতো কাজ করে একদিন নিজেরা নিজেদের ধ্বংস মানে সভ্যতাকে ধ্বংস করে ফেলতে পারে, কিন্তু এই পিঁপড়া কিন্তু টিকে থাকবে। সুতরাং পিঁপড়াই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো এই বলে তারা কি করলো? পৃথিবী থেকে কয়েকটা পিঁপড়া নিয়ে তারা তাদের গ্রহে চলে গেল। তো এই হচ্ছে গল্পটা। তো দেখো এইখানে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী, অর্থাৎ বিজ্ঞানের যে বস্তুনিষ্ঠার সাথে মানবীয় কল্পনার সংমিশ্রণ ঘটেছে। তো এইখানে মানুষকে দেখো, মানুষের প্রতি ব্যঙ্গ ও যে রসিকতা, সেই রসিকতার কিন্তু সংমিশ্রণ ঘটেছে। মানুষকে ব্যঙ্গ করা হয়েছে। কেন মানুষকে ব্যঙ্গ করা হয়েছে? মানুষকে ব্যঙ্গ করা হয়েছে কারণ মানুষ অবিবেচক। মানুষ বুদ্ধিমান হওয়া সত্ত্বেও অবিবেচকের মতো কাজকর্ম করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে। মানুষ নির্বিচারে বৃক্ষনিধন করছে, মানুষ পরিবেশ দূষণ করছে, তাই না? তো তাতে কি হচ্ছে? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, পৃথিবীর ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে, তারা একে অপরের সাথে যুদ্ধ হানাহানি লিপ্ত হয় এবং তারা একে অপরের উপর যারা নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করছে, করে এই যে সভ্যতা তারা সৃষ্টি করেছে, সভ্যতাকেই কিন্তু তারা কি করছে? ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে গল্পটাতে কিন্তু একটা বৈজ্ঞানিক গল্পের মজার একটা গল্পের ভিতরে কিন্তু বিশাল একটা তাৎপর্য আছে, তাই না? গল্পটা আপাতত দৃষ্টিতে দেখাচ্ছে কি, যে অন্য গ্রহ থেকে দুইটা প্রাণী আসছে, তারা কয়েকটা প্রাণী সংগ্রহ করতে কি করলো? অনেকগুলো একটা বাঁচছে, আবার একটা সেটা বিভিন্ন কারণে বাদ যাচ্ছে, তাই না? এরকম ভাবে কয়েকটা প্রাণী তারা হচ্ছে কথোপকথনের মাধ্যমে, সংলাপের মাধ্যমে কতগুলো প্রাণীর বৈশিষ্ট্য তারা তুলে এনেছে। তো কতগুলো প্রাণীর বৈশিষ্ট্য তুলে এনে শেষমেশ তারা কি করলো? সাথে করে একটা পিঁপড়া নিয়ে চলে গেল। এটাই তো একটা গল্প, খুব মজার একটা গল্প, কিন্তু তার ভিতরে খুব তাৎপর্যপূর্ণ যে অর্থ নিহিত আছে সেটা হচ্ছে মানুষের যে বৈশিষ্ট্য তারা তুলে ধরেছে। মানুষের ইতিবাচক এবং নেতিবাচক উভয় বৈশিষ্ট্যই কিন্তু এইখানে ফুটে উঠেছে। ইতিবাচকের ভিতরে কি কি আছে? যে মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষ সামাজিক প্রাণী, মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসে, মানুষ এই যে নগর সভ্যতা গড়ে তুলেছে, এগুলো কি ইতিবাচক। আবার সাথে সাথে মানুষের নেতিবাচক কর্মকাণ্ড, তাই না? সেই নেতিবাচক কর্মকাণ্ডগুলো কিন্তু ফুটে উঠেছে, যে মানুষ নিজেদের ধ্বংস নিজেরাই করে, মানুষ এই বিচারে বৃক্ষনিধন করে, মানুষ পরিবেশ দূষণ করে, মানুষ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, মানুষ যুদ্ধ হানাহানি করে, হিংসা বিদ্বেষ করে, নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করে, তাই না? তো এইখানে যে মানুষের যে নেতিবাচক যে দিকটা, সেই দিকটা গল্পাকারেই, বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমেই কিন্তু এই যে লেখকের, বিজ্ঞান মনস্ক লেখকের যে মানুষের প্রতি যে ধারণা বা মানব সভ্যতার প্রতি যে ধারণা, আমাদের প্রতি তার যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু আমাদের বলবো না, আমাদেরই
প্রতি যে ক্ষোভটা মানে মানব জাতির প্রতি মানুষের নেতিবাচকতা বা নেতিবাচক যে দিকটার প্রতি মানুষের যে আহ, মানে তার ব্যক্তির লেখকের যে হচ্ছে মনোভাব, সেই মনোভাবটাই কিন্তু প্রকাশিত হয়েছে এই গল্পে। অর্থাৎ মানুষের যে নেতিবাচক ধারণা বা নেতিবাচক কর্মকাণ্ড, সেই নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু তীব্র কটাক্ষ এবং ব্যঙ্গ এবং শ্লেষ কিন্তু এই গল্পে ফুটে উঠেছে। এইখানে আমরা এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম বা এই গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে আমরা এলিয়েনদের চোখে বা কিউরেটরদের চোখে শ্রেষ্ঠ হতে পারলাম না। কেন? কারণ আমাদের অবিবেচনা প্রসূত কাজকর্মের জন্য বা আমাদের নির্বুদ্ধিতার জন্য। অর্থাৎ আমরা কি করব না, আমরা নির্বিচারে বৃক্ষলিখন করব না, আমরা পরিবেশ দূষণ করব না, সর্বোপরি আমরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করব না, তাই না? এবং আমরা হিংসা বিদ্বেষ করব না, আমরা যুদ্ধ করব না, নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করব না। তাহলেই কিন্তু পৃথিবী সুখে শান্তিতে হচ্ছে ভরে উঠবে এবং আমরা সৃষ্টির সেরা যে মানুষ, আমরা কিন্তু স্বমহিমায় আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের যে যে নেতিবাচক যে কর্মকাণ্ডগুলো, এগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে। না হলে একদিন যে সভ্যতা আমরা গড়ে তুলেছি, আমরা অবিবেচকের মতো কাজ করতে করতে আমরা এই সভ্যতা একদিন নিজেরাই ধ্বংসের পথে নিয়ে যাব। তো আশা করি তোমরা গল্পটার যে বিষয়বস্তুটা বুঝতে পারছো এবং গল্পটা তোমরা বুঝতে পারছো। তো তারপরও যদি কেউ না বুঝতে পারো তো আমাকে মন্তব্য করে জানাও, আমি তোমাদের সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দিব। তো দেখো, আজকে আমরা গল্প সম্পর্কে, মজাবতী কিউরেটর গল্প সম্পর্কে আমরা কি জানলাম, লেখক পরিস্থিতি সম্পর্কে জানলাম এবং গল্পের যে উৎস এবং গল্পের বিষয়বস্তু সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো পরবর্তী ক্লাসে আমরা মূল পাঠে প্রবেশ করব, অর্থাৎ আমরা লাইন বাই লাইন আমরা গল্পটা পড়ে যাব। তো আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।